কেন গালি দিয়েছিস? ও কি তোর বাপের চাকরি করে? যা, মাফ চেয়ে আয়। শিকারের সময় বাঘ যেভাবে হরিণ শাবক ধরে, বাবা ঠিক সেভাবে আমার মাথার চুল টেনে উঠিয়ে বসাচ্ছেন আর বাঘের মতো গর্জন করে এ কথাগুলো বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণমূলক আমার বাবা নামে একটি বই লিখেছেন। সেখানে ৮টি ঘটনা আছে যেখান থেকে ব্যক্তি জিয়া কেমন ছিলেন তার একটি ধারণা পাওয়া যায়। আজকের এই আয়োজনে সেই ৮টি ঘটনা তুলে ধরা হলো। এক ১৯৭৬ সালের ঘটনা, তখন স্কুলে পড়ি। প্রতিদিনের মতো সেদিনও আমরা দুই ভাই সকাল ৭টায় বের হচ্ছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। বাবা অফিসে যাওয়ার জন্য তার গাড়িতে উঠছেন। হঠাৎ তার গাড়ি ব্রেক লাইট জ্বলে উঠল। আমাদের গাড়ির ড্রাইভারকে গেট থেকে জোরে ডাক দিলেন। আমরা গাড়িতে বসা। ড্রাইভার গাড়ি থেকে নেমে বাবার কাছে গেল। যখন ফিরে এলো মনে হলো বাঘের খলো বাঘের খাঁচা থেকে ফিরে এসেছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? উত্তরে বলল, স্যার এই বেলা আপনাদের নামিয়ে দিয়ে অফিসের পিএসের কাছে রিপোর্ট দিতে বলেছেন। এখন থেকে ছোট গাড়ি নিয়ে স্কুলে যাতায়াত করতে হবে। ছোট গাড়িতে তেল খরচ কম হয়। আর এই গাড়িটির চাকা খুলে রাখতে বলেছেন। উল্লেখ্য আমাদের যে গাড়িটি নিয়ে স্কুলে আসা যাওয়া করতাম সেটি সরকারি বড় গাড়ি। তখন আমার বয়স কম, স্কুলে পড়ি, কিছু গালাগালি রপ্ত করছি। সময় পেলেই আক্রমণের সুযোগ হাতছাড়া করি না। বাসার সামনের রাস্তায় পাড়ার বন্ধুদের সঙ্গে সন্ধ্যার পর আড্ডা মারছিলাম। রাস্তা দিয়ে মাঝে মধ্যে গাড়ি আসা যাওয়া করছে। গেটে কর্তব্যরত গার্ড দাঁড়িয়ে ডিউটি করছে। আমাকে বলল, ভাইয়া সন্ধ্যা হয়ে গেছে, ভেতরে যান। আর যাই কোথায়, আড্ডার মাঝে বিড়ম্বনা, যা মুখে আসে স্বরচিত কবিতার মতো বলে গেলাম। আড্ডা শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরলাম। কোনো মতে পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বোধহয় ঘণ্টা দুয়েক ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। চোখ খুলে দেখি শিকারের সময় বাঘ যেভাবে হরিণ শাবক ধরে, বাবা ঠিক সেভাবে আমার মাথার চুল টেনে উঠিয়ে বসাচ্ছেন আর বাঘের মতো গর্জন করে বলছেন, কেন গালি দিয়েছিস? ও কি তোর বাপের চাকরি করে? যা, মাফ চেয়ে আয়। আম্মাকে বললেন, যাও ওকে নিয়ে যাও, ও মাফ চাইবে তারপর ঘরে ঢুকবে। মা আমাকে নিয়ে গেলেন সামনের বারান্দায়। বিনা কারণে গালি খাওয়া ব্যক্তিটিকে ডেকে আনা হলো। যদিও গার্ডটি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাকে বললেন, না ম্যাডাম, ভাইয়ার কথায় আমি কিছুই মনে করিনি, ছোট মানুষ, অমন করেই। জানি না সেই গার্ড ভদ্রলোকটি কোথায় আছেন। তবে ২৬ বছর পর আজ যদি উনি বেঁচে থাকেন এবং এই লেখা পড়েন, তবে বলছি, সেদিন আমি না বুঝে যা বলেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তখন বাবা প্রেসিডেন্ট। হঠাৎ বিটিভি থেকে খবর এলো গান গাইতে হবে। বয়স কম, গানও পারি না, তাও আবার টিভিতে। আমাকে পেয়ে কে? প্রযোজক বললেন, কোনো অসুবিধা নেই, আমি ঠিক প্রেসিডেন্টের ছেলেকে দিয়ে গান গাইয়ে নেব এবং সুন্দর গান হবে। গান গাইলাম। বুঝতেই পারছেন কি গান গেয়েছিলাম। পরে যখন নিজে সে গান শুনলাম মনে হলো রেকর্ডিংয়ের সময় কেন কারেন্ট চলে গেল না। অবশ্য রাতে স্বপ্ন দেখলাম আমি বিরাট গায়ক হয়ে গেছি। হাজার শ্রোতা আমার গান মুগ্ধ হয়ে শুনছে। কয়েকদিন পর প্রযোজককে আবার ফোন দিলাম, চাচা আবার কবে গান গাইব? প্রযোজক সাহেব বললেন, বাবা প্রেসিডেন্টের পিএস সাহেব ফোন করে তোমাকে টিভির অনুষ্ঠানে দিতে বারণ করেছেন। ব্যাস, সেই মুহূর্ত থেকে আমার গায়ক হওয়ার খায়েশ মিটে গেছে। চার বাবার প্যান্ট শার্ট ছোট হয়ে গেলে বা পুরনো হয়ে গেলে বঙ্গভবনের দর্জিকে দিয়ে ওগুলো ছোট করে আমাদের দুই ভাইয়ের জন্য নতুন জামা প্যান্ট তৈরি হতো। আমরা বাসায় সচরাচর ওগুলোই পরতাম। বাইরে যাওয়ার জন্য দুই ভাইয়ের এক জোড়া ভালো জামা প্যান্ট ছিল। বন্ধুদের দেখতাম কত ভালো ভালো জামা কাপড় পরে। এগুলো নিয়ে অনুযোগ করলে বাবা বলতেন, তোমাদের বাবা বড়লোক নয়, সামান্য কয়টা টাকা বেতনের চাকরি করে, তার সামর্থ্যে যা আছে তোমাদের তাই পরতে হবে। পরে অবশ্য বাবার পুরনো জামা প্যান্ট পরা আমাদের অভ্যাসেই পরিণত হয়ে যায়, তাই এ নিয়ে আর অনুযোগ করিনি। ৫ আব্বু খুব সকালে ঘুম থেকে উঠতেন, প্রায়ই তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের সরকারি বাড়ির আঙিনায় তিনি এরপর জগিং করতেন। ফজরের নামাজের আজান শুনলেই তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিতেন। মাঝে মাঝে ব্যায়াম শেষ করে বাসার বাইরে ব্যারাকে অবস্থানরত সৈনিকদের ঘুম ভাঙাতেন এবং তাদের নিয়ে একসঙ্গে গিয়ে নামাজ পড়তেন। অনেক সময় হাবিলদার মুজিব আর হাবিলদার লুৎফর বেশি রাত করে ডিউটি করার কারণে ঘুম থেকে উঠতে দেরি করত। আব্বা ঠুকঠুক করে তাদের দরজায় আওয়াজ করতেন আর নাম ধরে ডাকতেন। কখনো কখনো তাদের ঘুম ভাঙতে ৫ থেকে ১০ মিনিট দেরি হতো, তিনি কিছুই মনে করতেন না। কখনো কখনো তাদের কাছে ঘুম ভাঙানোর জন্য অনুতপ্ত হতেন। পরক্ষণেই বলতেন, আমি এভাবে ঘুম না ভাঙালে তোমরা ঘুমিয়ে থাকতে আর ফজরের নামাজ পড়তে পারতে না। প্রত্যেক মুসলমানের ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তোমরা আমার বাসায় ডিউটিরত, সুতরাং তোমরা আমার পরিবারের সদস্যদের মতো, আমার ছোট ভাইয়ের মতো। অভিভাবক হিসেবে, বড় ভাই হিসেবে তোমরা যাতে নামাজ পড়ো সেটা দেখাশোনা করা আমার দায়িত্ব।
না হলে এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমরা ছোট ছিলাম বিধায় তখন আব্বুর হাত থেকে রক্ষা পেয়েছি। 1980 সালের ঘটনা। আব্বু শহীদ হওয়ার 1 বছর আগে একদিন সন্ধ্যাবেলা 2 ভাই শলা পরামর্শ করে বড় ভাই হিসেবে আমি আম্মুর সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আম্মু, আমিও তোমাদের সঙ্গে যাব। আম্মু বললেন, কোথায়? আমি বললাম, কেন, নেপালে? কারণ তার কয়েকদিন আগে নেপালের রাজা বীরেন্দ্র বিক্রম সাহাদেব ও রানী ঐশ্বর্যময়ী তাদের 2 ছেলেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ফিরতি সফরে আব্বু আম্মুকে নিয়ে রাষ্ট্রীয় সফরে নেপাল যাচ্ছিলেন। তাই আমরাও ভাবলাম, রাজার ছেলে যদি আসতে পারে তবে আমরাও যেতে পারি, সমস্যা কোথায়? আম্মু আমার কথা শুনে মুচকি হাসলেন। এদিকে কখন যে আব্বু পেছনে এসে দাঁড়িয়েছেন খেয়াল করিনি। হঠাৎ পেছন থেকে ভারী গলার আওয়াজ এলো, কিন্তু তাতে ছিল স্নেহের পরশ। তা ঠিক, রাজার ছেলেরা এসেছিল বাংলাদেশে, কারণ তারা ছিল রাজার ছেলে। কিন্তু বাবারা, তোমরা তো রাজার ছেলে নও, তোমরা যেতে পারবে না। আমি যাচ্ছি রাষ্ট্রীয় সফরে। তোমরা যদি যাও তবে রাষ্ট্রীয় টাকা অপচয় হবে, মানুষ মন্দ বলবে। তুমি কি তাই চাও? 7 তখন সম্ভবত 1979 সালের নভেম্বর মাস। উত্তর কোরিয়ার শিশুশিল্পীরা শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী নৃত্য, সঙ্গীত ও সার্কাস প্রদর্শন করছিল। আমাদের অনেক বন্ধুই সে অনুষ্ঠানে যাবে বলে ঠিক করেছে। আমরা 2 ভাইও অনুষ্ঠানে যাব বলে আম্মুকে বলি। আম্মা বঙ্গভবনে ফোন করে বললেন, সেখান থেকে শিল্পকলা একাডেমিতে বলে দেওয়া হয় আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে। এরই মাঝে বাবার কানে কথাটা গেল। তিনি বললেন, ওদের যদি অনুষ্ঠান দেখতেই হয় তবে যেন প্রেসিডেন্টের পরিচয় না দিয়ে সাধারণ মানুষ যেভাবে অনুষ্ঠান দেখে সেভাবে দেখতে হবে। যথা আদেশ তথা কাজ। একটি সাধারণ গাড়ি করে বঙ্গভবনের একজন স্টাফ আমাদের শিল্পকলা একাডেমিতে নিয়ে গেল। যেহেতু আগে সব সিট বুক হয়ে গিয়েছিল, তাই উনি আমাদের শেষের দিকের সিটে বসিয়ে দিলেন। গরমে সেদ্ধ হলেও আমরা অনুষ্ঠান উপভোগ করলাম। 8 বাবা তখন প্রেসিডেন্ট হয়েছেন। তারপর আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম। তারাও খুব একটা আসতো না। আম্মুকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন, তোমার বাবা এখন দেশের প্রেসিডেন্ট, তিনি চান না তার কোনো নিকটাত্মীয় বাসায় আসুক। নিকটাত্মীয় স্বজন কিছু বললে ফেলা যায় না, কিন্তু তিনি চান না তিনি প্রেসিডেন্ট হিসেবে তার কোনো আত্মীয় যেন কোনো সুযোগ নিতে পারে, আর 10 জন যে সুবিধা ভোগ করে তারাও যেন সেটাই পায়। সুতরাং তোমাদের কষ্ট করে হলেও এই আদেশ মেনে নিতে হবে। কি আর করা, কিশোর মনে সেটা ভালো না লাগলেও মেনে নিতে হতো।